আরশিয়া এমনি কাজ শেষ মাত্র বাড়ি যেত, তাই এখন সে কায়রানের সাথেই গেল, ফাও কোনো কিছু না বলেই। আরশিয়া আগে আগে বের হলো, ওর সাথে নোভাও দৌড় দিল। কায়রানও আর দাঁড়ালো না, বেরিয়ে আসলো। আরশিয়া অফিসের বাইরে আসতেই তার পা হুট করে থেমে গেল। নোভা আরশিয়াকে এমন করে যেতে দেখে ঘেউ ঘেউ করে উঠল। কায়রান আরশিয়ার পাশে আসতেই সেও আরশিয়ার দৃষ্টি অনুযায়ী সামনে তাকালো, কিন্তু সে কিছু বুঝল না। হুট করে আরশিয়ার মাথা ঘুরে গেল। সে পড়ে যেতে নিলেই কায়রান তাকে ধরে ফেলল, আর নোভা ওইদিকে ঘেউ ঘেউ করতেই আছে। কায়রান আরশিয়াকে কোলে তুলে গাড়িতে বসালো। নোভাও গাড়িতে উঠে আসলো। কায়রান আরশিয়াকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল। নোহানকে বলল। দ্রুত হাসপাতালে নিয়ে চলো। নোহান। নোহানও 1 সেকেন্ড দেরি না করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো, আর পেছনে আরশিয়া ওইভাবেই অজ্ঞান হয়ে কায়রানের বুকের মধ্যে শুয়ে রইল। আপু, রিয়ানা আসিফ চৌধুরীর কেবিন রুম থেকে বেরিয়ে একটু বাইরে যেতেই পরিচিত একটা কণ্ঠ শুনেই তার পা থেমে গেল। সে পেছনে ফিরে দেখে আরিশা তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, সারা মুখ জুড়েই কেমন একটা মায়া মায়া ভাব। যে দেখবে সে নিশ্চিত এই মেয়ের মায়ায় পড়বেই। আরিশা একটা সবুজ রঙের জামদানি শাড়ি পরে আছে, ঘোমটা মাথায় টেনে দিয়েছে সুন্দর করে। মুখে কোনো প্রকার মেকআপ নেই, একেবারে ন্যাচারাল লুক যাকে বলে। আরিশা যে কালকে বিয়ে হয়ে চৌধুরী ভিলাতে এসেছে, সবার সাথে কথা বলেছে, কিন্তু রিয়ানার সাথে আরিশার কোনো কথা হয়নি। রিয়ানা নিজেও আরিশার সাথে যোগাযোগ করতে আসেনি। আরিশাও সুযোগ পায়নি রিয়ানার সাথে একটু কথা বলার। এখন একটু একা পেয়ে কথা বলতে এসেছে। রিয়ানাকে নিজের দিকে ফিরতে দেখে আরিশা গুটি গুটি পায়ে তার কাছে হেঁটে গিয়ে ধীর কণ্ঠে বলল। আপু কেমন আছেন? রিয়ানা হাসলেও বলল। আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আপু। তবে আপনি আমাকে আপনি করে না ডেকে তুমি করে ডাকলে বেশি খুশি হব আপু, যেহেতু আপনি আমার বড়। রিয়ানা একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল। তবে তুমিও আমাকে আপনি করে বলবে না, তাহলে আমিও আনইজি ফিল করব। আচ্ছা আপু। রিয়ানা কিছু বলল না, সে হাঁটতে লাগলো। তার সাথে আরিশাও হাঁটতে লাগলো। আরিশা হাঁটতে হাঁটতে বলল। আচ্ছা আপু, তুমি কিসে পড়ো? অনার্স থার্ড ইয়ার। তুমি? এইচএসসি দেবো এবার। ও আচ্ছা। আপু। বেশ সময় নীরবতা রইল। রিয়ানা হাঁটতে হাঁটতে হাসপাতালের একদম শুনশান এক জায়গায় এসে পড়ল। রিয়ানা চুপচাপ দাঁড়িয়ে রইল। আরিশা আবারও আগ বাড়িয়ে বলল। আপু, তুমি তো আমার বড় বোনের মতো, আমাকে কি তোমার ছোট বোন হিসেবে স্বীকৃতি দিতে পারবে? তুমি কি আমার বন্ধু হবে আপু? আমার সুখ দুঃখের সাথী, তোমার সুখ দুঃখ কষ্টের ভাগিদার আমাকে বানাবে তোমার বন্ধু আপু? সবচেয়ে কষ্টের ব্যাপার এইখানে, সে যে মানুষটাকে কবে থেকে ভালোবেসে আসছে, এখন চোখের সামনে তারই শখের পুরুষ অন্যের হয়ে যাওয়া যতটা না কষ্টের, তার চেয়ে বেশি কষ্টের হচ্ছে শখের পুরুষের শখের নারী যখন কথা বলতে আসে, যখন তাকে বন্ধু হওয়ার দাবি রাখে। রিয়ানার বুকের ভেতরে যেন ছাই হয়ে যাচ্ছে। বড্ড কষ্ট হচ্ছে। এই পীড়া, এই জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না আর, ভালো লাগছে না কিছু। মনে মনে ভাবল। কিন্তু এই মেয়েটার তো কোনো দোষ নেই, কেন মেয়েটাকে আমি পাও কষ্ট দেব? সে তো তার জায়গায় ঠিকই আছে, সে তো আর কিছুই জানে না। আর মেন কথা, এই মেয়ের ভালোবাসায় কোনো ত্রুটি ছিল না, তাই মিলিত হয়ে গেছে। আমার ভালোবাসা হয়তো কোনো কুৎ ছিল, তাই আল্লাহ আরিয়ান ভাইকে আমার কপালে লিখে রাখেননি। রিয়ানা হাসার চেষ্টা করলেও বলল। হতে পারি বন্ধু। আরিশা খুশি হলেও খুশিতে এক লাফ দিয়ে রিয়ানাকে জড়িয়ে ধরল। রিয়ানা থমকে গেল। শখের পুরুষের শখের নারী তার কাছে বোনের ভালোবাসা খুঁজছে। রিয়ানা কিছু বলল না, চুপচাপ রইল। আরিশা রিয়ানাকে ছেড়ে দিল, তারপর তার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে বলল। চলো আপু, সে সকাল থেকে না খেয়ে আছো, বিকেল হয়ে গেছে, এখন খাবে, চলো তো চলো, না বললে খবর আছে। রিয়ানা কোনো প্রকার বাধা দিল না, চুপচাপ হাঁটতে লাগলো আরিশার সাথে। একটু পরে আবার বাসার দিকে রওনা দিতে হবে, কারণ আসিফ চৌধুরীকে আরেকটু পরেই রিলিজ করে দেবে। কায়রানের গাড়ি হাসপাতালের সামনে দাঁড়ালো। কায়রান আরশিয়াকে কোলে নিয়ে নেমে গেল, সোজা লিফট দিয়ে উপরে উঠে গেল। ডক্টরদের কেবিনের সামনে এসে দাঁড়াতেই ডক্টররা বলল তাকে বেডে শুইয়ে দিতে। কায়রান বেডে শুইয়ে দিল। ডক্টর মাহবুব রহমান আরশিয়াকে চেক আপ করতে গেলেই বাদ সাজার মতো কায়রান কপাল কুঁচকে বলে উঠল। তুই কেন? মেয়ে ডাক্তার কই? ডক্টর কিছু বলবে, ডক্টরকে বলার সুযোগ না দিয়ে কায়রান চিৎকার দিয়ে উঠল। শুনতে পাচ্ছিস না? উত্তর দে। কোথায় মেয়ে ডাক্তার? কোথায়?
জামাইটা উত্তর দে। ডক্টর মাহবুর রহমান ভয় পেয়ে গেল। সে আমতা আমতা করে বলল। কায়রানের শরীর রাগে তীর করছে। ডক্টর দৌড়ে পালিয়ে গেল। একটু পরে ডক্টর মালতী সরকার আসলো আরশিয়াকে যেই কেবিনে রাখা হয়েছে সেই কেবিনে। সে আসতেই দেখতে পেল কায়রান সোফায় বসে আছে, মুখ গম্ভীর, চোয়াল শক্ত, দৃষ্টি আরশিয়ার দিকে। ডক্টর মালতী সরকার সোজা আরশিয়ার কাছে গেল, গিয়ে আরশিয়াকে চেক আপ করতে লাগলো। ভালোভাবে চেক আপ করার পর ডক্টর কায়রানের দিকে ফিরে বলল। স্যার, ম্যাম বেশ কিছুদিন ধরে টেনশনে আছে। এর সাথে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আর ঘুমও হয় না। তাই ম্যাম অজ্ঞান হয়ে গেছে। আর হয়তো কিছু অপ্রাপ্তিকর ঘটনা ঘটেছে তার সাথে, সেই জন্যই নিজেকে আর ধরে রাখতে পারেনি, অজ্ঞান হয়ে গেছে। সমস্যা নেই, আমি স্লাইন লাগিয়ে দিচ্ছি, সাথে ঘুমের ইঞ্জেকশনও দিচ্ছি। তাহলে যখন জ্ঞান ফিরবে তখন একটু সুস্থ লাগবে। কায়রান কিছু বলল না, ঠোঁট কামড়ে আরশিয়ার দিকে তাকিয়ে রইল। ডক্টর কল দিয়ে নার্সকে ডাক দিল, তারপর স্লাইন প্যাকেট সব কিছু ঠিকঠাক করলো। ক্যানোলা হাতে নিয়ে আরশিয়ার হাত ধরলো। যখনই সেটা আরশিয়ার হাতে ঢুকোতে যাবে তখনই কায়রান তাতে দাঁত চেপে বলল। নাটক করে সেখানে, হ্যাঁ? এত বড় সুই আমার বউয়ের হাতে ঢোকাচ্ছিস, মেরে ফেলতে চাচ্ছিস নাকি? বের কর। ছোট সুই থাকলে দে, এই বড় সুই দিলে তোর কলিজা ছিঁড়ে আনবো আমি। কায়রানের এমন হুমকিতে ডক্টর মালতী সরকার ভয় পেয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি নার্সকে বললেন ছোট্ট ক্যানোলা আনতে, আর সেটাই আরশিয়ার হাতেই ফুটিয়ে দিলেন শিরায়। তারপর সেটা সুন্দরভাবে টেপ দিয়ে আটকিয়ে রাখলেন যাতে খুলে না যায়। স্লাইনের মাধ্যমে ঘুমের ইঞ্জেকশনও আছে, তাই আলাদা করে ইঞ্জেকশন দেওয়া লাগলো না। সব কাজ শেষ হতেই ডক্টর বেরিয়ে যেতেই কায়রান বলে উঠল। শোন, আমার আলাদা প্রাইভেসি লাগবে, তাই কেউ যেন এই কেবিনের ভেতরে না ঢোকে। বিশেষ করে আমার আপন কেউ আসলেও বিনা পারমিশন, নো অ্যালাউ। যদি অ্যালাউ হয়, আই সোয়ার একটা দুনিয়াতে বাস করতে পারবি না। ডক্টর ভয় মিশ্রিত কণ্ঠে বলল। ওকে স্যার। তারপর তারা দুজনেই চলে গেল, আর বাহিরে বেরিয়েই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, যেন বাঘের গুহা থেকে বেরিয়ে এসেছে। ডক্টর নার্সকে বলল, ডু নট ডিস্টার্ব। এর একটা কার্ড দরজায় ঝুলিয়ে দিলেন কায়রানের কথা মতো। এদিকে কায়রান বেড়ে গেল, গিয়ে সোজা আরশিয়ার পাশে শুয়ে পড়ল। লাইট অফ করে দিল, আরশিয়ার গলায় মুখ ডুবিয়ে দিল। তার নিকট সুবাস নিল জোরে নিঃশ্বাস নিয়ে। কায়রান আরশিয়ার কানের লতিতে একটা চুমু দিল, তারপর ফিস ফিস করে বলল। প্রতিদিন প্রতিক্ষণ তোমাকে বড় লড়াই করবো আমি, আর তুমি দেখবে আমি কত দূর পর্যন্ত যেতে পারি তোমার জন্য, ফ্লেম হার্ট। তারপর কায়রান আরশিয়াকে জড়িয়ে ধরে তার গলায় মুখ ডুবিয়ে চোখ বুঝল, হয়তো এবার একটু শান্তিতে ঘুমোতে পারবে। ফিস ফিস করে আবারও বলল। তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় শক্তি, কিন্তু তোমাকে নিয়ে রিস্ক নিতে আমি রাজি নই। কারণ একবার হারালে ফিরে পাওয়ার উপায় নেই। শুধু তাড়াতাড়ি সুস্থ হও, তারপর কিভাবে অনিয়ম করো আমিও দেখি, ফ্লেম হার্ট। এইভাবে না খেয়ে না ঘুমিয়ে তোমাকে আর থাকতে দেব না। সন্ধ্যা 7:10। এমন সময় চৌধুরী ভিলায় প্রবেশ করল আসিফ চৌধুরীর সাথে নাফিজা চৌধুরী, রিয়ানা আর আরিশা। এত সময়ে আরিশা রিয়ানকে একদম ভালোই নিজের আপন করে নিয়েছে। একা কোথাও যেতে দিচ্ছে না। আরিশা রিয়ানাকে মানে একেবারে চোখে হারাচ্ছে। আসিফ চৌধুরীকে রিয়ানা আর নাফিজা চৌধুরী ধরে বাড়ির ভেতরে ঢুকলো, তারপর ড্রয়িং রুমের সোফায় নিয়ে গিয়ে বসালো। আসিফ চৌধুরী নিজেই বলেছে এইখানেই বসবে। জামিলা চৌধুরী ঘরের ভেতরে শুয়েছিল। ছেলের আগমনের বার্তা শুনে দ্রুত রুম ত্যাগ করে ড্রয়িং রুমে আসলো। ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, কেমন আছিস বাপ তুই? আসিফ চৌধুরী মায়ের হাত ধরে বলল, ভালো আছি আম্মা, তবে কতক্ষণ ভালো থাকি বলতে পারছি না। আপাতত 3 মাফিয়া নেই, তাই একটু শান্তিপূর্ণ লাগছে বাড়িটা। কথাটা শেষ হতেই রোজা হাতে করে সুপের বাটি আনতে আনতে বলে উঠল, কি মামা শ্বশুর, আপনার অসুখ, আপনাকে রেখে আপনার বৌমা কোথায় যাবে বলুন তো? আমি আসি তো সেবা করার জন্য। নো টেনশন মামা শ্বশুর। সবাই রোজার দিকে তাকিয়ে রইল। রোজা চট করে আসিফ চৌধুরীর হাতে সুপের বাটি ধরিয়ে দিয়ে বলল, নেন মামা শ্বশুর, ঝটফট খেয়ে ফেলুন তো, গরম গরম খেলে শরীর পুষ্টি হবে, দ্রুত খান। আসিফ চৌধুরী হাবলার মতো বলল, তুমি বানিয়েছো, আমি খাবো না। তুমি মাফিয়া, আবার এইসবে বিষও মেশাতে পারো। আসিফ চৌধুরীর কথা শুনে রোজা দুগালে হাত দিয়ে তওবা করতে করতে বলল, অস্তা কুকুরুল্লাহ, নাউজুবিল্লাহ, এইসব কি বলছেন মামা শ্বশুর? আমি কেন বিষ মিশাইতে চাইবো? আমি স্বরাষ্ট্রমন্ত্রী, তাই আমাকে মেরে ফেলতে চাইবে?
রোজা চোখ ছোট ছোট করলো, তারপর স্যুপের বাটি তুলে 2 চামচ মুখে দিল। তারপর আসিফ চৌধুরীর কাছে বাটি দিয়ে বলল, এই নেন মামা শ্বশুর, খেয়ে ফেলুন, একদম টেস্ট করে দিয়েছি, বিষ থাকলে তো আর আমি খেতাম না। সবাই আপাতত চুপচাপ আছে, কেউ কোনো কথা বলছে না। আসিফ চৌধুরী এবার খেতে লাগলো। না, ভালোই রান্না করেছে, মাফিয়ারা তাহলে রান্নাও পারে। রোজা এবার নাফিজা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মামুনি, রাতের খাবার রান্না করা শেষ আমার, আর কিছু করা লাগবে না। নাফিজা চৌধুরী হেসে বলল, এইসব করার কি দরকার ছিল আম্মু? আমার রান্না করতে বড্ড ভালো লাগে, তাই রান্না করে ফেললাম। আচ্ছা, তুমি রুমে গিয়ে এবার একটু রেস্ট নাও। রোজা দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, রেস্ট যে নিব, আমার আরো বেবসের কোনো খবর পাচ্ছি না মামুনি, কই যে গেল বেডি বুঝি না, জামাইয়ের সাথে রোমাঞ্চ করছে নাকি, আমাকে রেখে হানিমুনে গেল। রোজার কথা শেষ হতেই ওখানে থাকা প্রত্যেকটা মানুষ যক্ষা রোগে আক্রান্ত হয়ে কাশতে লাগলো। রোজা অবাক হয়ে বলল, এই কি, তোমরা সবাই কাশছো কেন? আরিশা রোজার কাছে আসলো, এসে চিমটি দিয়ে ফিস ফিস করে বলল, আপু কি সব বলছো? রোমান্স, হানিমুন, এখানে সব গুরুজন আছে আর তুমি এসব বলো? এই, তুই আমাকে আগে ভাবি বলে ডাক, তোর ভাসুরের বউ আমি, তোর ভাবি। আর এইসব সিম্পল বিষয়, এগুলো নিয়ে কি কেউ ভাবে? দূরও। আরিশা এবার রোজাকে টানতে টানতে উপরে নিয়ে গেল। এই বেরি এখানে থাকলে আরও লাগাম ছাড়া কথা বলবে, তাই নিয়ে চলে গেল। রোজা চলে যেতেই ওরা হাফ ছেড়ে বাঁচলো। রিয়ানাও নিজের রুমে চলে গেল। ফ্রেশ হওয়া লাগবে এখন। উপরে গিয়ে রোজা আরিশাকে চোখ গরম করে বলল, এই সেমরি, ওই তুই আমারে টেনে আনলি কেন? আরিশা বেডে গিয়ে বসতে বসতে বলল, আরে টুকু ভাবি, মুখে একটু টেপ লাগাও, এত ফটর ফটর করো কেন? ওইসব বিষয়ে কেউ বলে নাকি? আরে চুপ, ঝামেলায় আছে, আর ঝামেলা যেন বাদাস না। কি ঝামেলা ভাবি? ভাতার জানটা একটু রোমান্টিক না, বিয়ে হলো একদিন হয়ে গেল, একটা চুমুটা খেতে পারলাম না। আরিশা না বুঝে বলল, ভাতার জানটা আবার কি? আরে তোর ভাসুর রিয়ান, আমার ভাতার জান। আরিশা চোখ বড় বড় করে বলল, এসব তুমি বলো নাকি ভাবি ভাইয়ার সামনে? কেন, তাতে কি সমস্যা? না থাক, বলো কি সমস্যা? কিছু না। আই হোপ বেডি, আমার ভাতার জান কোথায় গেল রে? আরিশা চোখ ছোট ছোট করে বলল, তোমার ভাতা তুমি জানো, আমি কেমনে জানবো? তাও ঠিক। তারপর তারা বসে টুকটাক কথা গল্প করতে লাগলো, এটা সেটা বিষয়ে। রিয়ান আর আরিয়ান এখনও নিজেদের অফিসে আছে, ফিরতে হয়তো রাত 10টা-11টা বাজতে পারে। বাড়িতে কল করে জানিয়ে দিয়েছে অনেক কাজ, সেই জন্য ঘড়ির কাঁটা রাত 10টার কোটায়। ঠিক সেই সময় আরশিয়ার ঘুম যেন ভেঙে আসলো। জ্ঞান তো অনেক আগেই ফিরেছে, কিন্তু ঘুমের ইঞ্জেকশন থাকায় এখন সেই ঘুম কাটলো। পিট করে চোখ মেলে তাকালো। অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ ছিল, তাই ঝাপসা লাগছে, তাই আবারও চোখ বন্ধ করে নিল। একটু সময় নিয়ে চোখ খুলল। শরীরটা যেন ভার হয়ে আছে, মনে হচ্ছে পাথর চেপে আছে ওর গায়ের ওপর। সে বুঝতে পারছে না ও এখন কোথায়। মাথায় একটু চাপ দিল, তারপর মনে পড়ল ও রাস্তায় আসতেই অজ্ঞান হয়ে পড়েছিল। কি জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল, কথাটা মাথায় সেট হতেই তার যেন হুঁশ আসলো। সে উঠতে চাইলেই মনে হলো কেউ তার ওপর সম্পূর্ণ ভর দিয়ে আছে। আরশিয়া জোরে ধাক্কা মারল, সাথে সাথে ধরাম করে পড়ে যাওয়ার আওয়াজ হলো। আরশিয়া দ্রুত লাইট অন করলো। কায়রান ঘুমো ঘুমো চোখে উঠে দাঁড়ালো। আরশিয়া লাইট অন করে সামনে তাকাতেই দেখলো কায়রান, তার মানে সে তেতে উঠে বলল, এই শালা, এই তুই আমার বিছানায় এসে শুয়েছিস কেন? তা আবার আমার জড়িয়ে ধরে, শালা তোকে তো আমি এক্ষুনি খুন করে ফেলবো। বলে সে পিস্তল বাহির করতে গেল। ওমা, কই গেল? নেই। সে তার দেহের যেখানে যেখানে সব অস্ত্র রাখে দেয় নিজেকে সেভ করার জন্য, কিন্তু তার কোনো কিছুই সে পাচ্ছে না। সে এবার কায়রানের দিকে তেড়ে আসলো, তার কলার চেপে ধরে বলল, এই শালা, এই তুই আমার পিস্তল বেল্ট ছুরি কই রেখেছিস? হ্যাঁ, বল কই রেখেছিস? মনের গভীরে তালা দিয়ে রেখে দিছে। আরশিয়া কায়রানের কলার টেনে নিজের মুখোমুখি করে বলল, আমি কি তোর সাথে নাটক করছি? হ্যাঁ বল, তোর সাথে কি নাটক করি আমি? আমাকে দেখে কি তোর অ্যাক্টিং এর দোকান মনে হচ্ছে শালা? কায়রান ঠোঁট কামড়ে হাসলো, বলল, তোমার কাছাকাছি আসায় আমার নিঃশ্বাস যদি বেসামাল হয়ে গিয়ে থাকে, যদি কিছু ভুলভাল হয়েছে, এর দায় কে নেবে? তুমি? কায়রানের কথা শুনে আরশিয়া দাঁতের দাঁত চেপে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিতে আসিস না, কারণ আমি ধৈর্য হারালে শুধু যুদ্ধ হয় না, রক্ত গঙ্গা বয়ে যায়, তাও সেটা তোর উপর দিয়ে সুনামি বয়ে দেবে।
কিছু কিছু মুহূর্তে যখন তুমি কাছে থাকো মনে হয় আর কিছু দরকার নেই। হৃৎপিণ্ডের শব্দ ছাড়া সবকিছুই নিঃশব্দ। আরশিয়ার যেন রাগে শরীর জ্বলে যাচ্ছে। সে কায়রানের নিজের দিকে আরেকটু টেনে চোখে চোখ রেখে বলল, তুই যদি আমায় নিয়ন্ত্রণ করতে চাস তবে নিজেকে প্রস্তুত রাখ, কারণ আমি বন্য ঝড়। বলেই আরশিয়া কায়রানকে ছেড়ে দিল। কায়রান বাঁকা হাসলো, বলল, তোমাকে নিয়ন্ত্রণ করার কোনো শক্তি আমার নেই ফ্লেমহার্ট। তুমি যেমন তেমনই পারফেক্ট। পাখিদের মতো বন্দি খাঁচায় রেখে তোমাকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা আমার নেই। আরশিয়া কোনো কথা বলল না। সে সোজা কেবিন থেকে বেরিয়ে গেল। কায়রানও দেরি করল না, তারপর পিছু পিছু বেরিয়ে আসলো, সাথে করে আরশিয়ার ফোন, পিস্তল, ছুরি সহ বেল্ট নিয়ে। আরশিয়া সোজা বেরিয়ে গেল হাসপাতাল থেকে। কায়রান আগে থেকেই বিল পরিশোধ করে রেখেছিল, তাই এখন সেও আরশিয়ার সাথে বেরিয়ে আসলো। বাইরে কায়রানের গাড়ি ছিল, সেখানে গিয়ে উঠে বসলো। কায়রানও গিয়ে উঠে বসলো। উঠে বসেই সে আরশিয়ার জিনিসগুলো দিয়ে দিল। আরশিয়া গম্ভীর মুখ করে রেখেছে, ওইভাবেই জিনিসগুলো নিল। তার এখন দ্রুত বাড়িতে পৌঁছে রোজার সাথে কথা বলা দরকার। কায়রান আর কোনো কথা বলল না। স্টিয়ারিং ঘুরিয়ে চৌধুরী ভিলার উদ্দেশ্যে গাড়ি নিয়ে গেল। গাড়ি ওইভাবেই শুনশান রাস্তার মধ্যে চলতে লাগলো। তাদের মধ্যে কোনো কথা নেই, চুপচাপ আছে ওইভাবেই, শুধু শো শো করে গাড়ির আওয়াজ হচ্ছে। রিহান আর আরিয়ান মাত্র বাসায় ফিরল। এখন বাজে 10টা 2 মিনিট। রোজা আর আরিশা এখনও ঘুমোয়নি। তারা ড্রয়িং রুমে বসে টুকটাক কথা বলছিল। এছাড়া বাড়ির সবাই নিজ কক্ষে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। রিহান আর আরিয়ান বাড়িতে প্রবেশ করতে তাদের অর্ধাঙ্গিনীদের দেখলো বসে গল্প করতে। আরিয়ান আরিশাকে দেখে মিষ্টি হাসলো, যেন এই মুখটাই তার দেখার বাকি ছিল। যেই দেখেছে অমনি তার ক্লান্তি সব শেষ। অপরদিকে রিহান রোজাকে দেখা মাত্র যেন আরও ক্লান্তি চেপে ধরল। না জানি এখন আবার কি কি শুরু করে এই মেয়ে। সেটা মনে আসতেই আগে থেকে বিপদের দোয়া পাঠ করছে সে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরই মধ্যে দরজা খোলার শব্দ পেয়ে রোজা আর আরিশা তাকিয়ে দেখলো আরিয়ান আর রিহান দাঁড়িয়ে আছে। আরিয়ানের মুখে মিষ্টি হাসি লেগে থাকলেও রিহানের মুখটা কেমন যেন দেখাচ্ছে আর বিড়বিড় করছে শুধু। আরিশা রোজা উঠে তাদের কাছে আসলো। রিহানের মুখটা একদম দুঃখে ভরে গেল। এখনও বিপদের দোয়া পাঠ করছে। রোজা ভ্রুকুসকে রিহানের দিকে তাকিয়ে বলল, কি গো ভাতারজান, এমন করে আছো কেন? মুখটা রোজার কথা শুনে আরিয়ান রিহান দুজনেরই কাশি উঠে গেল। আরিশা মুখে হাত দিয়ে হাসছে। আরিয়ানের কাশি থামলেও যেন রিহানের কাশি থামছে না। রোজা তাড়াতাড়ি রিহানের পিঠে হাত বোলাতে বোলাতে বলল, কি হলো ভাতারজান? হুট করে যক্ষা রোগ আক্রান্ত হলে কেন? রিহান কি বলবে, বেচারার কাশি তো থামছে না। আরিয়ান তাড়াতাড়ি আরিশার হাত ধরে উপরে যেতে যেতে বলল, ভাবি, আপনার জামাইয়ের যক্ষা রোগ চেপে ধরেছে, আর এই রোগ সারানোর একমাত্র ওষুধ তুমি। তুমি যদি একটু ছক্কা টক্কা মেরে দাও, তোমার জামাইয়ের রোগ সেরে যাবে দ্রুত। রিহান বেচারা পড়েছে মহা ফেসাদে। না পারছে কাশি থামাতে, না পারছে কোনো কথা বলে আরিয়ানের মুখ বন্ধ করতে। এদিকে রোজা তেমন একটা বুঝতে না পেরে বলল, ছক্কা মারবো মানে কি? বলে গেলে গো দেব রোজি, বুঝিয়া বলে যাও। আরিয়ান সিঁড়ি পেরিয়ে উপরের তলায় উঠে গেছে। রোজার কথা শুনে সে থামলো। তারপর পেছন ফিরে রোজার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে এমনভাবে বলল যেন কোনো রোমে আওয়াজ না যায়, ভাবি, বুঝতে পারছো না ভাইয়ের এখন বিশেষ ভাবি বুঝতে পারছো না ভাইয়ের এখন বিশেষ ট্রিটমেন্ট, মানে তোমার বিশ্ববিখ্যাত চুমু লাগবে। এই কথাটা ভাইয়া আমাকে আস্তে আস্তে বললো। এখন আমি সেটা তোমাকে বলে দিলাম, মিশন শুরু করে ফেলো। আমি আমার ছোট্ট বউটাকে নিয়ে উধাও হয়ে যাচ্ছি, মানে রুমে ঢুকে পড়ছি। বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে তারা সোজা রুমে ঢুকে পড়ল। ওরা রুমে ঢুকতেই আরিশা হো হো করে হেসে দিল, সাথে আরিয়ানও। আরিশা হাসতে হাসতে বলল, জানেন আমার রোজা আপু যে হারে বজ্জাত, এমন বজ্জাত আমার আরু আপুও না। হ্যাঁ আমার ভাই, তার মানে হ্যাঁ আমার ভাই, তার মন ভেঙে গেছে। এই একমাত্র রোজা ভাবি ঠিক করতে পারবে। তাই তো আর একটু সস ঢেলে দিলাম। আরিয়ানের কথা শুনে আরিশা আবারও হাসলো। আরিশা হাসি থামিয়ে বলল, শাওয়ার নিতে চান, নাস্তা করবেন তো? আরিয়ান আরিশার দিকে তাকালো কয়েক সেকেন্ড, তারপর কিছু না বলেই ওয়াশরুমে ঢুকে গেল। আরিশা ওয়ার্ড্রোব থেকে আরিয়ানের টি শার্ট আর ট্রাউজার বের করে রাখলো বেডের উপরে। তারপর সে ব্যালকনিতে যাওয়ার জন্য উদ্যোগী হতেই আরিয়ান ওয়াশরুম থেকে ডাক দিল, গোলাপি পরি, গোলাপি পরি। আরিশা ওয়াশরুমের কাছে গিয়ে বলল, কি হয়েছে বলুন? আমাকে আরেকটা
আমাকে আরেকটা তাওয়াল এনে দাও তো গোলাপি পরি। ওয়াশরুমের ভিতরে আছে না একটা? আরে বাট আমার আরও একটা লাগবে। তাই এনে দাও গোলাপি পরি, তাড়াতাড়ি। দাঁড়ান, আনছি। তারপর সে ওয়ার্ড্রোবের উপরে রাখা টাওয়ালটা নিল, নিয়ে গিয়ে ওয়াশরুমের কাছে এসে ওয়াশরুমে নক করে বলল। এই যে শুনছেন, এই নিন আপনার টাওয়াল। আরিয়ান ওয়াশরুমের দরজা খুলল, হাত বাড়িয়ে দিয়ে বলল। কোথায় দাও? আরিশা হাত লম্বা করে বলল। এই নিন। আরিয়ান হাত বাড়ালো, তাওয়াল হাতে পেল। তাওয়াল হাতে দিয়ে আরিশা চলে যেতেই হাতে টান পেল। আরিশা বলে উঠল। আরে আরে, বলতে বলতে সোজা ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। ঢুকে আরিয়ানের খালি বুকে বাড়ি খেলো। উপরে ঝর্ণা থেকে পানি পড়ছে, সেই পানিতে আরিশা ভিজে গেছে একদম। আরিয়ানও ভিজে আছে, তার চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে। ও আরিশাকে নিজের দু হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে রেখেছে, আর আরিশা তার দু হাত আরিয়ানের বুকে দিয়ে রেখেছে। চোখ বন্ধ করে আছে। পানি তার চুল বেয়ে মুখে পড়ছে, সেই পানির ফোঁটায় তার ঠোঁটসহ গলা গিয়ে পড়ছে। আরিয়ান নেশাতুর চোখে আরিশার দিকে তাকিয়ে আছে। আরিশার ঠোঁট যেন কাঁপছে। সে এবার পিট পিট করে চোখ মেলে তাকালো। তাকাতেই দেখা মিলল আরিয়ান নেশাতুর দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আরিশা ভ্রুকুসকে বলল। এইভাবে কি দেখছেন? আরিয়ান আরিশাকে নিজের দিকে আরও টেনে নিল। একটু নিচু হয়ে আরিশার মুখোমুখি হয়ে নেশালো কণ্ঠে বলল। তোমাকে বউ। আরিশা কেঁপে উঠল। আরিয়ানের গরম নিঃশ্বাস আরিশার মুখে উপচে পড়ছে। আরিশার ঠোঁট কেঁপে উঠছে। তারা দুজন এখনও ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে, ওইভাবে ভিজছে। আরিয়ান হাসকি স্বরে আরিশার চোখের দিকে তাকিয়ে বলল। জান, I want to touch those lips of your deeply. What will you give me? আরিশা যেন আবারও কেঁপে উঠল। সে কিছু বলবে, তার সুযোগ আরিয়ান তাকে দিল না। সে তার অধৈর্যরা আরিশার নরম অধরে ডুবিয়ে দিল। আরিশা আবেশে চোখ বন্ধ করে নিল। আরিয়ানের গলায় খামচি কেটে দিল। আরিয়ান একটু নিচু হয়ে আরিশাকে মত্ত হলো। প্রায় 5 মিনিট পরে আরিয়ান আরিশার অধৈর্যরা ছেড়ে দিল। তারপর আরিশার মুখে হাত দিয়ে একটু নিচু হয়ে কপালে কপাল ঠেকালো। তারা দুজনেই অনবরত নিঃশ্বাস নিতে লাগলো। আরিশা এখনও চোখ বন্ধ করে রেখেছে। আরিয়ান আরিশার দিকে তাকালো। মেয়েটার শাড়ি পরে আছে, পানিতে ভিজে চিপচিপে হয়ে গেছে শাড়ি। তার গলার হার উঠে আছে। এগুলো যেন আরিয়ানকে আরও বেসামাল করে তুলছে, কিন্তু নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করছে। আরিশাকে সময় দিচ্ছে, তাই সে আর বেশি কিছু করল না। নিচু স্বরে দুষ্টু হেসে বলল। গোলাপি পরি, তোমার ঠোঁট জোড়ো কিন্তু চকলেটের থেকেও বেশি মিষ্টি। আরিয়ানের এমন কথায় আরিশা লজ্জা পেয়ে গেল। লজ্জায় আরিয়ানের বুকে ঘুষি মেরে বলল। ধ্যাত, চুপ করুন। আরিয়ান হাসলো, তারপর বলল। চলো, এবার বেশিক্ষণ থাকলে তোমার আবার জ্বর আসবে। আরিশা কিছু বলল না। সে তো লজ্জায় আরিয়ানের মুখের দিকে তাকাতেই পারছে না। আরিশা বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। সে ওয়ার্ড্রোব থেকে একটা কালো চুড়িদার বাহির করে নিল। আরিয়ান তার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আরিশা রুমের ভেতরে কাপড় চেঞ্জ করে নিল। আরিয়ান ওয়াশরুম থেকে একেবারে রেডি হয়ে বেরিয়ে আসলো। আরিশা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো পরিষ্কার হতে। সে নিজের জামা কাপড় সহ আরিয়ানের জামা কাপড় একসাথে পরিষ্কার করে বাহিরে আনলো। এনে ব্যালকনিতে নেড়ে দিল। আরিয়ান বেডে বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে করতে বলল। গোলাপি পরি, খাবার প্লেট উপরে নিয়ে আসো, নিচে এখন আর যাব না। আরিশা কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। অপরদিকে আরিয়ানের কথা শেষ হতেই রিহান কাশি অফ করার জন্য মুখে হাত দিয়ে রাখলো। রোজা রিহানের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল। কি গো ভাতার জান, আমার দেবর রোজে যা বলে গেল সত্যি? আরে ভাতার জান, আগে বললেই হতো। চুমু তো আমার বাঁ হাতের খেল, আসো চুমু দেই। বলে মুখ বাড়িয়ে নিয়ে যেতেই রিহান মুখে হাত রেখেই বলে উঠল। আরে আরে, এই মেয়ে থামো, কি করছো কি? রোজা থেমে গেল, তারপর আশেপাশে তাকিয়ে বলল। ঠিক বলেছ ভাতার জান, এখানে এইসব ইটিস পিটিস করা ঠিক না। চলো রুমে যাই, তোমাকে আমার স্পেশাল চুমু উপহার দিব। বলে রিহানের হাত টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। রিহান রোজাকে আটকাতে পারছে না। রোজা সোজা রুমে ঢুকলো। তারপর রুমে ঢুকে রুম লক করে দিল। রিহান যেন হাঁপ ছেড়ে বাঁচল। সমস্যা কি তোমার? এভাবে পিছু লাগছো কেন? সে রোজার থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে বলল। আমার ভাতার জানের যক্ষা রোগে হয়েছে, সেটা সারিয়ে তুলতেই তো গড়তে হবে এইভাবে জান। রোজা ইনোসেন্ট ফেস করে বলল। রিহান নিজের ঠোঁটে হাত রেখে বলল। অসম্ভব, তুমি ইহজীবনেও আমার জীবন
সুন্দর ঠোঁট দুটো কখনোই পাবে না। রোজা রিহানের কাছে আসতে আসতে বলল। আয় হায়, বলতে বলতে রিহানের কাছে গেল। রিহান পেছাতে পেছাতে দেয়ালে গিয়ে থেমে গেল। রোজা মুখ চেপে হাসতে হাসতে রিহানের কাছে গেল। রিহানকে ধরে ফেলল, দুপাশ থেকে বন্দি করে দুভ্রু নাচাতে নাচাতে মুখে দুষ্টু হাসি নিয়ে গেয়ে উঠল। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝি কেমনে। রোজার এমন গান শুনে রিহান চোখ মুখ কুঁচকিয়ে ঠোঁট থেকে হাত নামিয়ে বলল। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি ভাষা, কেমন গান? রোজা ফট করে সুযোগ বুঝে রিহানের হাত দুটো ধরে ফেলল। দুষ্টু হেসে বলল। জাস্ট রোজার বিখ্যাত গান এটা। জান, এখন তোমার ওষুধ দিয়ে দেই। আমার জামাইকে তো আর এত কষ্ট আমি দেখতে পারি না। বলে রিহানের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিতেই রিহান বলে উঠল। আমি তোমার নামে মামলা করব। তুমি আমাকে পুরুষ নির্যাতন করছো, আমার ভার্জিনিটি কেড়ে নিচ্ছ। রোজা চোখ পাকিয়ে বলল। হাপ বেড়া, কি বলবি যে আমার বউ আমার চুমু খেতে আসছিল, কিন্তু সেটা আমার কাছে মনে হচ্ছে পুরুষ নির্যাতন প্লাস ভার্জিনিটি নষ্ট, তাই তো? সমস্যা নেই বলল। বলে আবারও ঠোঁট এগিয়ে নিয়ে গেল। বেচারা রিহান নিজের হাতও ছাড়াতে পারছে না, চোখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে রইল। রোজা একদম রিহানের কাছাকাছি গেল। সে রিহানের ঠোঁট ছুঁতে আর মাত্র 2 ইঞ্চি বাকি। ঠিক সেই সময় দরজায় নখ পড়ল। পরপর নখ পড়তেই আছে। রোজা এবার বিরক্ত হয়ে রিহানকে ছেড়ে দিয়ে দরজার কাছে যেতে যেতে বলল। কোন শালা শালির বাচ্চা যে এমন সময় ডিস্টার্ব করে, তার আজকে সেই। বাকি কথা বলতে পারল না, গেলে ফেলল, কারণ দরজার সামনে আরশিয়া দাঁড়িয়ে আছে। রোজার দিকে ভ্রু কুঁচকে রোজা হেসে বলল। আরও তুই কোনো সমস্যা বেবস? আরশিয়া সেভাবেই বলল। তুই যেন মাত্র কি বলছিলি? রোজা মাথা এদিক ওদিক নাড়াতে নাড়াতে বলল। কই কিছু বলিনি আমি, তুই বল কি হয়েছে। আমার সাথে আয়, তোর সাথে কথা আছে। বলে হাঁটতে লাগলো। রোজা রুমের ভেতরে রিহানের দিকে তাকিয়ে বলে উঠল। জামাই যান, আমি ইউ গিয়া ইউআই, টাটা। বলেই আরশিয়ার পিছু যেতে লাগলো। রোজা চলে যেতেই রিহান বুকে হাত রেখে নিঃশ্বাস নিতে লাগলো। উফ, এত সময় যেন তার নিঃশ্বাসও আটকে ছিল, এখন ভালোভাবে নিতে পারছে। আরশিয়া হাঁটতে হাঁটতে ছাদে চলে গেল। আরশিয়ার পিছু পিছু রোজাও আসলো। আরশিয়া ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। রোজা গিয়ে তার পাশে দাঁড়িয়ে বলল। কিছু হয়েছে কি আরু? আরশিয়া কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীর কণ্ঠে বলল। রোজ আমি দাদুকে দেখেছি। অরুর কথা শুনে রোজা অবাক হয়ে উঠল, বলল। কিভাবে সম্ভব? এখন কোথায়? দুপুরে অফিস থেকে বেরোতেই সামনে চোখ যায় আমার, দেখি দাদু গাড়িতে বসে আছে। আমি যে দাদুর কাছে যাব সেই শক্তিটুকুও ছিল না আমার। রোজ, যখন দেখি গাড়িটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, আমি তখন এক পা বাড়াতেই অজ্ঞান হয়ে যাই। তারপর আর আর কিছুই মনে নেই আমার। যখন জ্ঞান ফেরে আমি দেখি হসপিটালে বেডে শুয়ে আছি আমি। রোজা সবকিছু শুনে বলল। আরু, এটা তোর চোখের ভুল হতে পারে। আরশিয়া রোজার দিকে তাকিয়ে বলল। না রোজ, আমার চোখের ভুল এটা কখনোই হবে না। আমার কেন জানি মনে হচ্ছে আমার দাদু বেঁচে আছে। রোজা আরশিয়ার কথা শুনিয়ে বলে উঠল। আরু, এটাও তো হতে পারে যে ওইটা তোর দাদু ছিল না, আসলে তোর দাদু না, ওইখানে তোকে ধোকা দেওয়ার জন্য তোর দাদুর মতন সাজিয়ে কাউকে বসাতে পারে। তুই যেন তোর দাদুকে কতটা ভালোবাসিস এটা সবাই জানে, তাই দেখ এভাবে হয়তো তোকে দুর্বল করতে চাচ্ছে তোর শত্রুরা। রোজার কথাটা একদম ফেলে দেওয়ার মতো না, সে বলল। সত্যি এমন হতেও পারে, তবে খোঁজ লাগাতে হবে। হুম। আচ্ছা রুমে যা তুই। তুই যাবি না? যাব। তাহলে চল আমার সাথে। আরশিয়া আর কিছু বলল না, শরীরটা বড্ড ক্লান্ত, এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন। তারা দুজনেই নিচে নেমে আসলো, তারপর যে যার রুমে চলে গেল। রোজা রুমে ঢুকে দেখে রিহান বেরিয়ে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। আসলে যে ঘুমের ভান ধরে আছে এটা জানে রোজা, তাও কিছু বলল না। সে এখন আরশিয়াকে নিয়ে টেনশন করছে, মেয়েটা কি দেখছে সেই সব ভাবছে। সে লাইট অফ করে ঘুমিয়ে পড়ল। কোনো শব্দ ছাড়া আরশিয়া কায়রানের রুমে ঢুকলো। ঢুকেই শুনতে পেল ওয়াশরুম থেকে পানির শব্দ আসে, তার মানে কায়রান শাওয়ার নিচ্ছে। আরশিয়ার গলা প্রচণ্ড পরিমাণ শুকিয়ে গেছে। সে টি টেবিলের কাছে গেল, দেখলো পানি আছে কিনা, না নেই, জগে 1 ফোঁটা পানিও নেই।
সে জগ নিয়ে বাইরে যেতেই দেখতে পেল রুমের একপাশে সুন্দর ছোট্ট মতো একটা ফ্রিজ। আরশিয়া সেই ফ্রিজের কাছে গেল, সেটা খুললো। ওইখানে বোতল দেখলো অনেক, সেগুলো আদৌ পানি না। সে ওর মধ্য থেকে একটা সবুজ রঙের কাচের বোতল তুলে নিল। ক্লেমন হলেও এখন চলবে। সে সেটা হাতে নিল, তারপর ফ্রিজের দরজা অফ করে দিল। সে সেই বোতলের মুখ খুলে খেতে লাগলো। খেতে খেতে বেডের কাছে গিয়ে বসে পড়ল। দেখতে দেখতে বোতল সম্পূর্ণ খালি করে দিল। তার যেন মন ভরল না, তাই বোতল রেখে আবারও আরেকটা বোতল আনলো। এভাবে পরপর 4টা বোতলের ক্লেমন সে পান করলো। কায়রান এখনও বেরোয়নি, হয়তো লম্বা শাওয়ার নিচ্ছে। অপরদিকে আরিশা আরিয়ানকে খাবারের প্লেট এনে দিল। আরিয়ান জিজ্ঞাসা করল। তুমি খেয়েছো? আরিশা বলল। হুম। আরিয়ান আর কিছু বলল না। ভাত মেখে এক লোকমা আরিশার মুখের কাছে ধরল। আরিশা বিনা বাক্য ব্যয় করে খেয়ে নিল। তারপর আরিয়ান নিজে খেলো। এইভাবে আরিয়ান আর আরিশা খাওয়া শেষ করল। আরিশা প্লেটটি টেবিলের উপর রেখে দিল। আরিয়ান এবার বালিশ আর কম্বল নিয়ে সোফায় যেতে গেলেই আরিশা মিনমিন কণ্ঠে বলে উঠল। সোফায় শোয়ার দরকার নেই, আপনি বেডে শুতে পারেন। আরিয়ান চোখ ছোট ছোট করে বলল। তুমি কি শিওর গোলাপি পরি? আরিশা মাথা নিচু করে বলল। হুম। আরিয়ান এবার বেডে শুয়ে পড়ল আর আরশিয়াকে বলল। চলে আসো গোলাপি পরি। আরশিয়া কোনো বাক্য ব্যয় না করে বেডে শুয়ে পড়ল। লাইট অফ করে দিল। আরিয়ান আরশিয়াকে নিজের বুকের মাঝে মিশিয়ে নিয়ে ঘুমের প্রস্তুতি নিয়ে বলল। ঘুমিয়ে যাও বউ, গুড নাইট। আরিশা তো অস্বস্তি হচ্ছে। এইভাবে আরিয়ান তাকে জড়িয়ে ধরে আছে, হাঁসফাঁস করছে। তবুও চোখ জোড়া বন্ধ করে নিল, ঘুমানোর চেষ্টা করছে। আর তার সবচেয়ে নিরাপদ স্থানই তো হচ্ছে আরিয়ানের বুক। নিশ্চয়ই ঘুম আসবে। সে ওইভাবেই কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখতে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। কায়রান ওয়াশরুম থেকে একেবারে রেডি হয়ে বেরোলো। পরনে তার ছাই মাটির রঙের ট্রাউজার আর সাদা টি শার্ট। সে ওয়াশরুম থেকে বাইরে এসে দেখলো রুমের লাইট জ্বলছে, কিন্তু আরশিয়া কোথাও নেই। সে এবার ডাক দিল। বউ, বউ, কই তুমি? বলতে বলতে সে বেডের কাছে আসতেই হুট করে আরশিয়া এক হাতে বোতল নিয়ে সেটা মাথায় ধরে রেখেছে। বেডের পাশ থেকে ওইভাবে দুলতে দুলতে উঠে দাঁড়িয়ে হাসি দিয়ে বলল। জামাই, আমি এইখানে একটু কি। আরশিয়ার এমন অবস্থা আর হাতে এ বোতল দেখে বলে উঠল। তুমি বোতলে পানি খেয়েছো সোনা? জামাই, আমি খাইনি তো, পান করেছি, তাও একটা না 4টা বোতল। কায়রান এবার মাথায় হাত দিয়ে বলল। সর্বনাশ বউ, তুমি এটা কি করলে? আর সে এখনও মাথায় ওইভাবে বোতল ধরে রেখেছে। সে দুলতে দুলতে কায়রানের কাছে গেল, তারপর হুট করে বোতল ফেলে দিয়ে কায়রানের একদম কাছে চলে গেল। তার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো বলল। কি করলাম আমি জামাই? কায়রান এবার আরশিয়ার দু বাহু ধরে তাকে তুলে ভালোভাবে নিজের সামনে দাঁড় করিয়ে বলল। আমি কে? আরশিয়া হেসে বলল। তুমি আমার জামাই। কায়রান আবারও বলল। তুমি কে? আরশিয়া একটু থেমে বলল। তোমার বউ। নাম কি তোমার? আরশিয়া ভাবল যখন ফলাফল শূন্য তখন বলল। আমার নাম হলো বউ, তোমার বউ। বুঝলে কিভাবে? আরশিয়া দাঁত বাহির করে হেসে বলল। তুমি এসেই তো আমায় ডাক দিচ্ছ বউ বউ বলে। কায়রান একইভাবে প্রশ্ন করল। আমার নাম কি? কেন, তুমি জানো না? তোমার নাম তো জামাই। কায়রান চোখ বন্ধ করলো, তারপর আবারও খুলে বলল। আমার নাম জামাই কিভাবে জানলে? আমি তো এটা একবারও বলিনি। আরশিয়া ছোট বাচ্চাদের মতো বলল। স্কুলে ম্যাডাম পড়িয়েছিল যে বউয়ের বিয়ে পড়ি জামাই হয়। যদি কেউ কাউকে বউ বলে ডাকে তাহলে সে তাকে জামাই বলে ডাকবে। তুমি জানো না নাকি এসব? হ্যাঁ। কায়রান যেন নিজেই এবার বাচ্চা হয়ে গেল। হাবলার মতো দুদিকে মাথা নাড়িয়ে বলল। না, আমি জানতাম না, এখন শুনলাম। আরশিয়া এবার তার দু হাত কায়রানের ঘাড়ে তুলল, তারপর বাচ্চাদের মতো ইনোসেন্ট ফেস করে কায়রানের চোখের দিকে তাকিয়ে বলল। জামাই। কায়রান আরশিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। বলেন যাবো না? আরশিয়া ঠোঁট উল্টিয়ে বলল। আমি নাচ করব। আরশিয়ার ঠোঁট উল্টানো দেখে কায়রান যেন নিজের মাঝে যুদ্ধ করছে। সে যেমন তেমন করে বলল। তা নাচ কর। না, আমি তোমার সাথে নাচবো। অসম্ভব, আমি নাচতে পারি না। কায়রান বলার সাথে সাথেই আরশিয়া আবারও ঠোঁট উল্টিয়ে কান্না করতে লাগলো। আরশিয়ার বারবার ঠোঁট উল্টানোতে কায়রান না পেরে এবার বলল। আরে আমার জান পাখি, আমার সোনা পাখি, আমার বউ পাখি, ঠোঁট উল্টাও না প্লিজ। আমি নাচ করবো তোমার সাথে, তাও ঠোঁট উল্টাইও না। আরশিয়া লাফ দিয়ে বলল। সত্যি তো? প্রাণ পশু, রূপা পশু, জামাই পশু। কায়রান ভ্রু কুঁচকে বলল।
প্রাণ পশু, রূপা পশু, এসব কি বউ? আরে একটু আগেই তো বললাম বিপরীত শব্দ। জামাই, যেমন জামাই বউ, সোনার সোনা রূপা, পশু পাখি, জান প্রাণ, এই। কায়রান কপাল চাপড়াতে চাপড়াতে বলল। আল্লাহ, এই মাতাল বউকে নিয়ে এখন আমি কি করব? আরশিয়া ফট করে কায়রানের হাত টেনে নিয়ে নিজের কাছে নিয়ে আসতেই কিছু মনে পড়তেই বলল। জামাই, গান কই? কায়রান ইনোসেন্ট ফেস করে বলল। আবার গানও লাগবে? আরশিয়া মাথা নাড়িয়ে হুঁ বলল। অগত্যা কায়রান কিছু না বলে চলে গেল বেডের পাশে থাকা বড় সাউন্ড সিস্টেমের কাছে। তারপর হাতে রিমোট তুলে নিয়ে গান দিল, পরপর পাল্টালো। তারপর একটা ভালো গানের কাছে এসে থামলো। তারপর সে অফ করে আরশিয়ার কাছে গেল। আরশিয়া ভ্রু কুঁচকে বলল। জামাই, গান কই? এবার চালু হবে। বলেই কায়রান চালু করলো। ভেসে আসলো গানের কিছু লাইন। জানাম জানাম সদ চল নাই হি। কায়রান আরশিয়ার ডান হাত ধরে টান দিয়ে নিয়ে আসলো তার কাছে। আরশিয়া কায়রানের ঘাড়ে হাত দিল। আবার ভেসে আসলো গানের লাইন। কায়রান এবার আরশিয়ার কোমরে গুজে নিজের ডান হাত ঢুকালো। আরশিয়া ওইভাবেই কায়রানের চোখের দিকে তাকিয়ে আছে। কায়রান এবার আরশিয়ার ডান হাতের মধ্যে নিজের বাম হাত ঢুকিয়ে নিল। তারপর একসাথে তারা 3টা ছোট স্টেপ নেয় ডানে, আর 3টা ছোট স্টেপ নেয় বামে। কায়রান এবার হাত ঘুরায়। আরশিয়া কায়রান থেকে একটু দূরে সরে যায়। তারপর কায়রান আবারও টান দিতেই আরশিয়া ঘুরে এসে কায়রানের মুখোমুখি দাঁড়ায়। চোখে চোখ রেখে কায়রান এবার ধীরে ধীরে আরশিয়ার হাত টেনে নেয় নিজের ঘাড়ের ওপর। তারপর তারা দুজন আস্তে আস্তে ঘূর্ণির মতো ঘুরতে থাকে। কায়রান এবার এক পা পিছনে দিয়ে আরশিয়াকে সামনে টেনে আনে। আরশিয়ার ডান হাত নিজের ঘাড়ে রেখে আবার স্টেপ নেয়, একবার সামনে আরেকবার পিছনে। কায়রান এবার এক পা পিছিয়ে আরশিয়াকে একবার নিচু করে ডিপ করে তারপর টেনে তুলে শেষ একবার ঘোরে। তারপর তারা থেমে যায়। কায়রান হালকা নিচু হয়ে আরশিয়ার কপালে নিজের কপাল ঠেকিয়ে রাখে। গান এখনও বাজছে, কিন্তু তারা আর নাচ করছে না, ওইভাবেই দাঁড়িয়ে আছে। আরশিয়া কায়রানের চোখের দিকে তাকিয়ে আছে, কায়রানও একইভাবে তাকিয়ে। কিছু সময় ওইভাবে কেটে গেল। হুট করে আরশিয়া বলল। জামাই, হুম? আমার চুমু লাগবে। চুমু কায়রান অবাক হয়ে বলল। কি বললে তুমি? দাও, চুমু আমাকে। কায়রান আরশিয়াকে ছেড়ে দূরে দাঁড়িয়ে বলল। অসম্ভব বউ। আগে একবার তোমার ঠোঁট ছুঁয়েছিলাম বলে আমার ঠোঁট কেটে দিয়েছিলে। মানলাম তখন সজ্ঞানে ছিলে, কিন্তু তুমি এখন সজ্ঞানে নেই বউ। যদি তোমাকে কিস করি, না জানি সজ্ঞানে আসলে তুমি কি কি তাণ্ডব করো। আমি কিছু করব না জামাই, প্লিজ চুমু খাবো, দাও না একটা প্লিজ। অসম্ভব বউ, তুমি ওয়েট করো, আমি লেবু পানি আনি। বলে যেতে নিতেই হুট করে আরশিয়া এসে তাকে ধরে ফেলে বলে। কই যাচ্ছ আমার রেখে? তোমার জন্য শরবত আনতে যাচ্ছে বউ। জামাই, এখন আমি চুমু খাবো, কোনো শরবত না। কায়রান মুখ সরিয়ে নিয়ে বলল। অসম্ভব বউ, তুমি আগে সজ্ঞানে আসো, শুধু চুমু চাই না, আর অনেক কিছুই দেব। আরশিয়া নাছোড়বান্ধা হয়ে বলল। লাগবে না সবকিছু, শুধু চুমু হলেই চলবে। অসম্ভব এটা। সম্ভব এটা। আরশিয়া এবার এক হাত কায়রানের মুখের সামনে আনলো। তারপর সে চোখ বন্ধ করলো। ঠোঁটে চুমুর মতো করে এগিয়ে নিয়ে গেল কায়রানের কাছে। কায়রান চুপচাপ দেখা ছাড়া আর কিছু করার নেই এখন। আরশিয়া কায়রানের একদম কাছাকাছি চলে আসে, কিন্তু চুমু আর দিতে পারল না। মাঝপথে ব্রেক কষে হড়হড় করে বমি করে দিল কায়রানের গায়ে। তার জামা একদম বমিতে ভরে গেল, সাথে আরশিয়ার নিজের জামাও। কায়রান নীরব দর্শকের মতো সবটা দেখল। তারপর আরশিয়াকে বুকের মধ্যে টেনে নিল। একটু হেঁটে বেডের কাছে গেল। নিজের ফোনটা তুলে নুহানের নাম্বারে কল দিল। 2বার রিং হতেই নুহান ফোন তুলল। কায়রান নুহানকে কিছু বলার আগেই বলে উঠল। এক্ষুনি আমার রুমে 2টো সার্ভেন্ট পাঠিয়ে দে, মেয়ে সার্ভেন্ট, কোনো ছিল না, ওকে? বলেই কল কেটে দিল। তারপর আরশিয়াকে ধরে ওয়াশরুমে ঢুকে পড়ল। এদিকে কায়রানের কথা মতো নুহান 2টো মেয়ে সার্ভেন্ট পাঠিয়ে দিল। তারা ভেতরে ঢুকে দেখে সব নোংরা, বমি। তারা বুঝতে পারল এজন্যই ডাকা হয়েছে। তারা কোনো শব্দ না করে পরিষ্কার করতে লাগলো। অপরদিকে আরশিয়াকে কায়রান ধরে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে রাখলো। ডান হাত দিয়ে ঝর্ণা চালু করে দিল। ঝর্ণার পানি তাদের দুজনের শরীরেই পড়ল। তাদের শরীরের বমি পরিষ্কার হয়ে গেল। আরশিয়া তখন তাকাতেও পারছে না, তার আর কোনো হুঁশ নেই। কায়রান এবার ঝর্ণা বন্ধ করে দিল। আরশিয়াকে কোলে তুলে নিয়ে বাইরে আসলো। এর মধ্যে সার্ভেন্টরা চলে গেছে কাজ শেষ করে। কায়রান আরশিয়াকে ওইভাবে ভিজে অবস্থায় বেডে শুইয়ে দিল। তারপর কাভার থেকে ওয়াশরুমে ঢুকে নিজের পোশাক পাল্টে পরে নিল শুকনো কাপড়। তারপর সে আরশিয়ার জন্য টাওয়াল আর কালো প্লাজো সাথে গোলাপি টপস নিয়ে বাহিরে এলো।
আবার কল দিল নোহানকে। নোহান কল ধরতেই কায়রান বলল। নোহান কায়রানের কথা মতো দ্রুত একটা মেয়ে সার্ভেন্ট পাঠিয়ে দিল। কায়রানের রুমে ঢুকতেই কায়রান তাকে বলল। আরেকটা মেয়ে সার্ভেন্ট পাঠিয়ে দে দ্রুত। বলেই সে হাতের জিনিসগুলো বেডে রেখে ব্যালকনিতে চলে গেল। সার্ভেন্টরা আরশিয়ার ভিজে জামা কাপড় খুলে শুকনো কাপড় চোপড় পরিয়ে দিল। তোমার ম্যামের পোশাক চেঞ্জ করে দাও ফাস্ট। তারপর বেডের যেই অংশ ভিজে সে জায়গা থেকে সরিয়ে আরেক পাশে শুইয়ে দিল আর ভিজে বেডশিট তুলে নিল। তারপর ডাক দিল কায়রানকে। স্যার, হয়ে গেছে। কায়রান রুমে আসতে আসতে বলল। আচ্ছা তুমি যাও এখন। কায়রানের কথা মতো চলে গেল সার্ভেন্টটা। কায়রান এবার কাভার থেকে একটা বেডশিট আনলো, সেই ভিজে অংশের জায়গায় পেতে দিল। তারপর সে ওই জায়গায় উঠে বসলো, কাত হয়ে শুয়ে পড়ল। আরশিয়ার দিকে ফিরে সব লাইট বন্ধ করে শুধু ল্যাম্পটা জ্বালিয়ে রাখলো। ল্যাম্পের হালকা আলোয় আরশিয়ার মুখ দেখা যাচ্ছে। গভীর ঘুমে আচ্ছন্ন কায়রান কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে রইল। তারপর বলল। বউ, তুমি আজকে যা যা করেছ এগুলো সকালে ঘুম থেকে উঠে যদি তোমার মনে থাকে, না জানি কি করবে তখন। আর মনে না থাকলে ভালোই হবে। তারপর আবারও তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে আবার বলল। আর যাই বলো ফ্লেমহার্ট, তুমি মাথার অবস্থা একদম পারফেক্ট ছিলে। আমার কথা অন্তত একটু শুনছিলে। তারপরে আরশিয়ার ডান হাত নিজের হাতের মধ্যে নিল আর একটু সরে গিয়ে একদম আরশিয়ার মুখের কাছে আসলো সে। কায়রানের গরম নিঃশ্বাস সম্পূর্ণ আরশিয়ার মুখে পড়ছে। কায়রান আরশিয়ার মুখের আশেপাশে ছোট ছোট চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে দিতে বলল। তোমাকে ছুতে চাইনি ফ্লেমহার্ট, শুধু বুঝতে চেয়েছি। অথচ দেখো, এখন তুমি আমার অস্তিত্বের অংশ হয়ে গেছো। তোমাকে বাদ দিলে আমি বলতে গেলে দুনিয়াতে আর কেউ থাকবে না। তারপর আরশিয়ার মুখের দিকে আবারও ওইভাবে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতেই বলল। ঘুমিয়ে আছো, একদম নিষ্পাপ বাচ্চার মতো লাগছে। আর সজাগ হলে আমার সাথে মারামারি করতে লাগবে। তাই তো বলছি, মাতাল অবস্থায় তুমি ভালো ছিলে। তারপর কায়রান আরশিয়ার পাশে শুয়ে পড়ল। আরশিয়াকে নিজের বুকের মাঝে টেনে নিল, তার চুলে গভীর চুম্বন দিল। তারপর চোখ বন্ধ করে নিল। প্রিয়সীকে বুকে নিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ঘড়ির কাঁটা এখন রাত 2টা বাজে আর তারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। ঘড়ির কাঁটা যখন রাত 3টের কাঁটায় পৌঁছালো তখনই শো শব্দে কায়রানের ফোন বেজে উঠল। ফোনের আওয়াজ কানে যেতেই কায়রানের ঘুম একটু হালকা হয়ে আসলো, তবে পুরোপুরি নয়। সে ওইভাবে ঘুম ঘুমো চোখে হাঁটড়ে বালিশের কাছে থাকা ফোনটা তুলে নিল। নাম্বার না দেখে রিসিভ করে কানে তুলল। কায়রান বলল। বলো। ওপাশ থেকে কি বললো শোনা গেল না, তবে কায়রান কথাটা শোনা মাত্রই উঠে বসলো। তার চোখ থেকে ঘুমের রেশ কেটে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল। শালাদের তিমির সচে সুন্দর করে বেঁধে রাখ, আমি আসছি এক্ষুনি। বলে কায়রান কল কেটে দিল। বেডে বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে থাকা আরশিয়াকে একবার দেখল। সে এখনো গভীর ঘুমে আছে। কায়রান আর দাঁড়ালো না, যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে গেল। হাতে ফোন আর ড্রয়ার থেকে একটা পিস্তল নিয়ে বের হয়ে গেল চৌধুরী ভিলা থেকে। সে বাইরে এসে তার কালো মার্সিডিজে উঠে বসলো। তারপর দ্রুত ড্রাইভ করে চলে গেল তিমির শয্যার উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট ড্রাইভ করার পর তার গাড়ি এসে থামলো তিমির শয্যার কাছে। সে হাতে ফোন আর বন্দুক নিয়ে বেরিয়ে এলো, ঢুকে গেল জঙ্গল পেরিয়ে তিমির শয্যার ভিতরে ঢুকতেই দেখে নোহান দাঁড়িয়ে আছে। কায়রান হাতের ফোন আর বন্দুক ছুঁড়ে নোহানের কাছে দিল। তারপর যে রুমটাতে সে টর্চার করে সেই রুমে চলে গেল। নোহান সেটা ভালোভাবে ক্যাচ ধরল। তারপর কায়রানের পিছু পিছু যেতে লাগলো। কায়রান রুমটিতে ঢুকেই দেখে 5টা বডিগার্ডকে বেঁধে রাখা হয়েছে। কায়রানের রাগে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে যেন। সে দ্রুত পায়ে তাদের কাছে গেল, গিয়েই এক বডিগার্ডের চুলের মুঠি টেনে ধরে রাগে গসগস করতে করতে বলল। নাটক, সব নাটক। তোরা আমার খাস, আমার পুলিশ, আবার হাওয়াই নামে মামলা ঠুকতে চাস? তাও মানলাম, কিন্তু ওদের বাইরে হতে তোরা সাহায্য করেছিস। কত বড় সাহস তোদের, হারামের বাচ্চারা! বডিগার্ড 5টা জানতো যে ভয়াল দানব কায়রান চৌধুরীর বিরুদ্ধে গেলে সে যদি জানতে পারে তবে তাদের এই দুনিয়াতে এটাই শেষ দিন হবে। তবে ওরা তো বিরুদ্ধেই দাঁড়িয়েছিল, সেই ধরা পড়ে গেছে। এখন মৃত্যু ছাড়া কোনো পথ তাদের নেই। কায়রানের যেন রাগ কমছেই না। সে চিৎকার দিয়ে নোহানকে বলল। নোহান, আমার হিংস্র কুকুরগুলো নিয়ে আয়, তোদের ভোজন হবে জ্যান্ত মানুষ। জি ভাই। বলে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। কায়রান সোফায় গিয়ে বসলো, রাগে ফুঁসছে সে। এর মধ্যে নোহান অতি সাবধানে 5-6টা হিংস্র কুকুর নিয়ে এলো। তাদের মুখ থেকে লালা পড়ছে, ঘেউ ঘেউ করছে, ক্ষুধার্ত, খেতে দিতে বলছে। কায়রান কুকুরগুলোর দিকে তাকিয়ে বলে উঠল।
যাও, আমার হিংস্র কুকুররা, তোদের ভোজন সামনে জ্যান্ত মানুষ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেল সব কটাকে। কায়রানের বলতে দেরি, কিন্তু কুকুরগুলো নোহানের থেকে ছাড়া পেয়ে দৌড়ে হামলা করতে দেরি হলো না। কুকুরগুলো ঝাঁপিয়ে পড়লো এক একজনের ওপরে। বডিগার্ডগুলো চিৎকার দিয়ে উঠল, তাদের চিৎকার যেন পুরো তিমির শয্যা কাঁপিয়ে তুলল। হিংস্র কুকুরগুলো তাও থেমে নেই, ওভাবেই হামলে করছে, মাংস তুলে খাচ্ছে। এইসব দেখে কায়রান বাঁকা হাসলো, তারপর উঠে নোহানের হাত থেকে বন্দুক নিল, পরপর 5টা গুলি চালালো 5 জন বডিগার্ডের বুকে। ওরা ওখানেই মারা গেল, কিন্তু এখনও তাদের ছিঁড়ে খাচ্ছে কুকুরগুলো। কায়রান বন্দুকটা আবার ছুঁড়ে দিল নোহানের হাতে, বেরিয়ে গেল সেই রুম থেকে। নোহানও তার পিছু আসলো। কায়রান গম্ভীর কণ্ঠে বলল, তার কি আছে নাকি পালাতে পেরেছে? না ভাই, পালাতে পারে নাই, তার আগে আমরা ধরে ফেলছি। কায়রান এবার তিমির শয্যা থেকে বাহিরে তার গাড়ির দিকে যেতে যেতে বলল, কালকে সকাল 10টা ক্লায়েন্ট আসবে, দেখিস এর মধ্যে যেন একটা বডিও পালাতে না পারে, বুঝছিস? জি ভাই। কায়রান এবার নিজের গাড়িতে উঠে বসলো, ফোনটা নিল নোহানের থেকে, আর শেষবারের মতো বলল, কুকুরগুলোর আহার শেষ হলে আবার বন্দি করে রাখিস। বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পাশের সিটে থাকা ফোনটা একবার তুলে সময় দেখল, 4:05 বাজে। আর একটু পরেই ভোরের আলো ফুটবে। সে দ্রুত ড্রাইভ করে চৌধুরী ভিলার উদ্দেশ্যে রওনা দিল। একইভাবে 20 মিনিটের মধ্যেই সে বাড়িতে পৌঁছালো। সে গাড়ি থেকে বেরিয়ে সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করলো, তারপর সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমের উদ্দেশ্যে গেল। রুমের সামনে এসে পাসওয়ার্ড টাইপ করলো, সাথে সাথে দরজা খুলে গেল। সে দরজা লাগিয়ে ফোনটা টেবিলের উপরে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। লম্বা শাওয়ার নিতে হবে, তারপর শরীরটা একটু ভালো লাগবে। সে প্রায় 30 মিনিট পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এখন সে একটা কালো শার্ট আর অ্যাশ কালারের ট্রাউজার পরেছে। সে টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে দেখলো এখন 4:55 বাজে। রুমের মধ্যে এখনও অন্ধকার, কারণ জানালার সব পর্দা দেওয়া আছে। কায়রান এবার বেডে গেল। আরশিয়া যে বেডে শুয়ে আছে এটা সে বেমালুম ভুলেই গেছে। সে নিজের মতো করে একপাশে শুয়ে পড়ল, একটু ঘুমোবে, তারপর আবার বেরিয়ে যেতে হবে। সে চোখ বন্ধ করলো, হুট করে তার পেটের উপরে আরশিয়ার হাত পড়ল। কায়রান ভ্রু কুঁচকালো, হাতটা দেখলো। সে ওইভাবে পেছনে ঘুরলো, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো আরশিয়া। কায়রান ফোন রেখে দিয়ে বলল, শালার কপাল, বউকে ভুলে গেছে আমি। ছি কায়রান, ছি। তোর ফ্লেম হার্ট জানলে তোকে গুলি করবে, তাকে ভুলে গেলে কিভাবে তুই? তারপর সে আরশিয়াকে নিজের বুকের মাঝে টেনে নিল, আস্তে পিস্তে জড়িয়ে ধরলো। আরশিয়া ঘুমের মাঝে উচ্চারণ করলো। কায়রান শুনল না, সে ওইভাবেই আরশিয়াকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। আরশিয়াও ওইভাবে ঘুমিয়ে আছে, তার মাথা এখনও ভার হয়ে আছে, ঘুমও এখনও ভাঙেনি, তাই ওইভাবেই ঘুমিয়ে আছে গভীর ঘুমে কায়রানের বুকে। এই যে ভাতার যান, আপনি কি উঠবেন না নাকি? রিহান ঘুমো ঘুমো কণ্ঠে বলল। যারা পাখি, আর একটু ঘুমাই না? রিহানের এই কথা শুনে হুট করেই রোজা রিহানের কাছে গিয়ে তার গলা চেপে ধরে বলল, এই বেড়া, এই তোকে একদিন কইছিলাম না যারা পাখি বলবি না, মানে এই পাখিটা আমার সামনে উচ্চারণ করবি না, বুঝিস না আমার কথা? রিহানের ঘুম উড়ে গেল চোখ থেকে। সে রোজার 2 হাত ধরে কাশতে লাগলো। রিহানকে কাশতে দেখে রোজা গলা থেকে হাত সরিয়ে নিল। রিহান তাড়াতাড়ি উঠে বসলো, কাশলো আবারও। তারপর রোজার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, এই মেয়ে, এই আমাকে কি মারার মিশনে লেগেছো তুমি? লাগেনি, বাট এখন লাগবে, লাগতে হবে। রোজা ভাবলেশীন ভঙ্গিতে বুকে হাত বেঁধে বলল। রিহান অসহায়ভাবে বলল, কেন কেন? আরে একবার জামাই তুই পাখি বল, তাই দেখ তোর মুখ আমি সুই সুতা দিয়ে সেলাই করে দিব। রিহান তাড়াতাড়ি নিজের মুখে হাত দিয়ে বলল, জল্লাদ মাইয়া। এখন তাড়াতাড়ি উঠেন, দেখেন সকাল 8টা বেজে গেছে, এখনো ঘুমাচ্ছেন। ছি, বাইরে সবাই কি ভাববে? রিহান ভ্রু কুঁচকে বলল। কি ভাবছে? রোজা লাজুক ভঙ্গিতে বলল, ভাবছে আরে নতুন জামাই বউ এতক্ষণ ঘরের মধ্যে থাকে যেন কি করে, মানে আমি বলতে পারবো না, জামাই আমার লজ্জা করে। রিহান অবাক হয়ে বলল, এই মেয়ে, কি টিয়ে বলছো? লজ্জা বুঝিয়ে বলো তো। আমার লজ্জা করছে। দূর ও জামাই, বোঝো না কেন এতক্ষণ ধরে আমরা জামাই বউ ঘরের মধ্যে আছি, মানে মানুষ সব ভাবছে আমরা রোমান্স করছি। রোজার কথা শেষ হতেই রিহান চিৎকার করে উঠল। আস্তাগফিরুল্লাহ, কি এইসব?
রিহানের কথা শুনে রোজা ভেঙচি কেটে বলল, চুপ করুন জামাইজান। আপনি যে পরিমাণে নিরামিষ, আল্লাহ! এই জীবনে আমি আমার নাদুস নুদুস ছেলে মেয়ের মা হতে পারবো না। নিরামিষ ভাতার আমার। বলে সে আর অপেক্ষা না করে বেরিয়ে গেল রুম থেকে। আর রিহান ওইভাবেই বসে বলল, এই মেয়ে আমাকে ডিরেক্টলি অপমান করে গেল, তো আবার নিরামিষ বলে। দূর। বলে সেও উঠে পড়ল। তারপর ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে নিচে গেল নাস্তা করে অফিসে যাবে। 8টা 3 বাজতেই আরশিয়ার ঘুম হালকা হয়ে আসলো। মাথা এখনও ভার হয়ে আছে, শরীরটা তাও কেমন যেন লাগছে। সে আস্তে আস্তে পিট পিট করে চোখ খুলল। চোখ খুলে কিছুক্ষণ নীরব থেকে বোঝার চেষ্টা করলো ও কোথায়। ওর নাকে তখন ভেসে আসলো সুন্দর একটা গন্ধ, যেটা কায়রানের গা থেকেই ভেসে আসছে। আরশিয়ার শরীর ভার হয়ে আছে, কারণ কায়রান তার হাত পা সব আরশিয়ার ঘাড়ে তুলে দিয়ে তাকে বুকের মাঝে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। আরশিয়া ভ্রু কুঁচকাল, আস্তে করে মাথা এদিক ওদিক ঘুরিয়ে একটু বাইরে করল। সে সামনে তাকিয়ে মুখটা যখন দেখল কায়রানের, তখন ওর রাগে তীর তীর করে উঠল। সে গায়ের সর্বশক্তি দিয়ে কায়রানকে জোরে একটা ধাক্কা দিল। ধাক্কা খেয়ে কায়রান বেড থেকে পড়ে গেল। আর দুম করে আওয়াজ হলো। ধাক্কা খেয়ে পড়ে যাওয়াতে কায়রানের ঘুম ছুটে গেল। সে ওইভাবে উঠে দাঁড়ালো, দেখলো আরশিয়া ওর দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। কায়রান ভ্রু কুঁচকে বলল, এইভাবে ফেলে দিলে কেন ফ্লেমহার্ট? আরশিয়া দাঁতে দাঁত চেপে বলল, তুই আমায় জড়িয়ে ধরে শুয়েছিস? এই তোকে সাহস কে দিয়েছে বল? আমি কি তোকে পারমিশন দিয়েছিস শালা? আরে বউ, পারমিশন লাগবে কেন? যেদিন বিয়ে হয়েছে সেদিন তুমি আমার নামে নিজের নাম জড়িয়ে ফেলেছ। সেদিন থেকেই তুমি মানে আমি নিজেকে জড়িয়ে ধরতে গেলে পারমিশন লাগে না তো। আরশিয়া বেড থেকে নামতে নামতে বলল। ফাক ইউর পারমিশন। কায়রান দুগালে হাত দিয়ে তওবা করতে করতে বলল, আস্তাগফিরুল্লাহ বউ, নাউজুবিল্লাহ। বউ, এসব কি ভাষা দিয়েছো তুমি? ছি। আরশিয়া উঠে কায়রানের চোখের দিকে তাকিয়ে হিস হিস করে বলল, এটা আমার ল্যাঙ্গুয়েজ। আস্তাগফিরুল্লাহ বা নাউজুবিল্লাহ মার্কা কোনো কিছুই না, মাইন্ড ইট। বলেই সে ওখান থেকে ওয়াশরুমে ঢুকে গেল। এইদিকে কায়রান সবে মাত্র বেরিয়ে বসলো, অমনি আরশিয়া চিৎকার দিয়ে উঠল। কায়রানের বাচ্চা! আরশিয়ার চিৎকার শুনে কায়রান বলে উঠল, উফ বউ, আস্তে। আর আমি এখনো বাচ্চার মধ্যে কিছুই করিনি যে তুমি বাচ্চা ডাউনলোড দিছো আর আমি বাচ্চার বাপ হব। হ্যাঁ, ওই একটা আছে তোমার বাচ্চা, কি যেন নাম, নোভা, ওই কুকুর। তাকে আমি জীবনেও আমার ছেলে মানব না, তাই আমাকে কায়রানের বাচ্চা বলবে না, কষ্ট লাগে। কায়রানের আবল তাবল কথা শুনে আরশিয়া কায়রানের কাছে এসে ওর কলার টেনে ধরে বলল, এই বেটা, এই তোকে কেউ এত কথা বলতে বলেছে? তোকে একদিন বলেছি না আমার ছেলেকে কুকুর বলবি না শালা? আর আমার ড্রেস কে চেঞ্জ করেছে বল? কে করেছে? আমার বউ, আমার সব। সেখানে অন্য কেউ কেন ড্রেস চেঞ্জ করতে চাইবে বউ? আমি নিজেই তো 100%। আরশিয়া কায়রানের কলার জোরে টেনে ধরে নিজের মুখোমুখি এনে দাঁতের দাঁত চেপে বলল, শালা নাটক করস তুই আমার সাথে? হ্যাঁ, আমি কি তোর সাথে বাংলা সিনেমার মতো রোমান্টিক সিন নিয়ে কথা বলছি? হ্যাঁ, তুমি না বললেও আমি তো বলছি। আরশিয়ার রাগ যেন কমছে না। সে চোখ বন্ধ করে আবারও খুলল, তারপর বলল, লাস্টবার জিজ্ঞেস করছি আমার ড্রেস কে চেঞ্জ করেছে? কায়রান দুষ্টু হেসে বলল, সত্যি কথা বলতে বউ, তুমি রাতের বেলায় সেই হট ছিলে। উফ, আমি তো আমার মাতাল বউকে বড্ড মিস করেছি। তুমিও ভালো, যদি একটু রোমান্টিক হতে তাহলে তো আরও ভালো হতো। কায়রানের খাপছাড়া কথার মানে না বুঝতে পেরে আরশিয়া একই ভঙ্গিতে বলল, মাতাল বউ মানে? শালা কি বলছিস তুই? কাল রাতে কি হয়েছিল আমার কিচ্ছু মনে আসছে না কেন? মনে না আসলে ভালো। তুই বলবি? না জানেমান। আরশিয়া কায়রানের কলার ছেড়ে দিয়ে বলল, ফালতু। সেই থেকে আমি তেল মাখাচ্ছি নিজেই, দেখে নিচ্ছি। বউ, তেল কই আর মাখালে কই? আরশিয়া কায়রানের দিকে ঘুরে আঙুল উঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলল। শাট ইউর ফাকিং মাউথ। কায়রান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কথায় কথায় শুধু ফাঁক ফাঁক করো কেন? একটু মিষ্টি সুরটা কথা বলতে পারো না? আরশিয়া কিছু বলল না। সে সোজা কাওয়ারের কাছে গেল, নিজের ড্রয়ার খুললো, তারপর সেখান থেকে নিজের ল্যাপটপ বের করলো। সিঙ্গেল সোফায় বসে ল্যাপটপ চালু করে কিছুক্ষণ কিবোর্ডে নাড়াচাড়া করলো, তারপর বন্ধ হয়ে গেল। আর চোখে একবার কায়রানের দিকে দেখে নিল। কায়রানও তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আরশিয়া ল্যাপটপের স্ক্রিনে কালকের রাতের ঘটনা দেখছে, কাল রাতে কি কি হয়েছিল। কায়রান আর আরশিয়া ওইখানে গেল, গিয়ে ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে দেখেই বলে উঠল, ফ্লেমহার্ট, তুমি আমার রুমে হিডেন ক্যামেরা লাগিয়েছো? আরশিয়া ভাবলি শূন্যভাবে বলল,
এক্সকিউজ মি, রুমটা আমারও, আমার রুমে আমি লাগাতেই পারি। কায়রান আর কিছু বলল না, ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে রইল। সেখানে দেখা যাচ্ছে কাল রাতে আরশিয়া যা যা পাগলামি করেছে সবগুলো ভেসে উঠেছে। আরশিয়া নিজের করা পাগলামি দেখে কপাল চাপড়াচ্ছে। শেষমেশ এই হনুমানটার সাথে ডান্স, থু। আর শিয়া, তোর রুচি এত নিচে নেমে গেল। তারপর দেখল আরশিয়া কায়রানের গায়ে বমি করেছে। তারপর সার্ভেন্ট এসে তার ড্রেস চেঞ্জ করবে, অমনি আরশিয়া ভিডিও বন্ধ করে দিল। তারপর নিজের ল্যাপটপ জায়গায় রেখে দিল। আর যাই বলে বউ, রাতে কিন্তু তুমি সেই লেভেলের রোমান্টিক ছিলে। আরশিয়া বাঁকা হেসে ওয়াশরুমে যেতে যেতে বলল, অগ্নিকন্যা আর্শ ওরফে আরশিয়া খান জারার এতটা রুচি খারাপ হয়নি যে যেখানে খুশি সেখানে তার সাথে রোম্যান্স শুরু করবে। বলেই সে ওয়াশরুমে ঢুকে গেল। কায়রান আফসোসের সুরে বলল, কালকে যদি চুমোটা খেতাম ভালো কাজ করতাম। জল্লাদ বউ আমার। এর মধ্যে কায়রানের ফোনে কল আসলো। সে রিসিভ করলো, তারপর ওপাশ থেকে কিছু শুনলো। সে শুধু বলল, ওকে আমি আসছি। তারপর কায়রান ওয়াশরুমের সামনে এসে বলল, বউ বউ দ্রুত বেরিয়ে আসো, আমি ওয়াশরুমে যাব। আরশিয়া ভেতর থেকে বলল, পারতাম না। আরে বউ বুঝছো না কেন? রুম নোংরা করা থেকে ওয়াশরুম নোংরা করা খুব ভালো। আরশিয়া দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে বলল। শালা, নামে মাফিয়া, কাজে একটা বিড়াল। কায়রান কোনো উত্তর দিল না। সে ওয়াশরুমে ঢুকে একেবারে রেডি হয়ে বের হলো। তারপর চলে গেল নিজের কাজে। স্যার আসবো? বেডে হেলান দিয়ে বই পড়ছিলেন আসিফ চৌধুরী। হঠাৎ করে কারোর ডাক কানে যেতেই তিনি দরজার দিকে তাকিয়ে দেখলেন মিসেস ফারহানা খান আর আলতাফ খান দাঁড়িয়ে আছেন। আসিফ চৌধুরী এখনও পুরোপুরি সুস্থ নন, তাই বসেই বললেন, আরে বিআইবি আইনছে, ভেতরে আসো। স্যার বলো, কেন? ফারহানা খান আর আলতাফ খান ভেতরে ঢুকলেন। ফারহানা খান বললেন, আমরা কাজের বিষয়ে কথা বলতে এসেছি। স্যার, কাজ নিয়ে আমি কোনো সম্পর্ক মানি না। আসিফ চৌধুরী ভ্রু কুঁচকালেন, বললেন, কি কাজ? বসো তোমরা। আলতাফ খান বেডে বসলেন আর ফারহানা খান টেবিলের পাশে থাকা চেয়ারটা টেনে বসলেন। তারপর বললেন, দেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছে খুলে বলো। দেশের নারী সংখ্যা কমে যাচ্ছে, নারী পাচার করা হচ্ছে। কে বা কারা করছে এগুলো এখনো জানা যায়নি, তবে দেশের পরিস্থিতি খুবই খারাপ। মেয়েরা বাইরে গেলে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে। গোপন সূত্রে জানতে পারলাম এইটুকু, মেয়েদের কিডন্যাপ করে বন্দি করে রেখে দেয়, পরে ইতালি, আমেরিকা, কানাডা এরকম বড় বড় দেশের সঙ্গে ডিল করে মেয়েদের পাচার করে দেয়। এক কথায় নারী পাচার যাকে বলে। ফারহানা খানের কথা শুনে আসিফ চৌধুরী চিন্তিত হয়ে গেলেন। তিনি চোখ বন্ধ করে বললেন, অসুস্থ, তাই বাইরে যেতে পারি না। তবে কিছু কিছু খবর শুনেছি, কিন্তু নারী উধাও হয়ে যাওয়া, পাচার করে এইসব আমি শুনিনি। আলতাফ খান বললেন, জি স্যার, এখন আমাদের ওপর চাপ খুব। কে কার এসব করছে কোনো হদিশ পাচ্ছি না, তাই শেষমেশ আপনার সাহায্য নিতে আসলাম। গোপন সূত্র থেকে এইসব জানলে তো আর কিছু পাওনি? মানে কোনো ক্লু, তারা কে কোথায় থেকে? না, এইসব আমরা কিছুই জানতে পারিনি। আজ 5 দিন ধরে এই বিষয়ে সব খুঁটিনাটি বের করছি, কিন্তু ফলাফল বারবার শূন্যতে গিয়েই দাঁড়িয়েছে। কে বা কারা এইসব করছে কিছুই জানতে পারছি না। আসিফ চৌধুরী কিছুক্ষণ নীরব রইলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, এইভাবে তো আমাদের দেশের নারীদের খুবই বিপদ। যাদের ছেলে সন্তান নেই, মেয়ে সন্তান উপার্জন করার মতো সেই একমাত্র ভরসা। এখন তারা যদি কাজকর্ম না করে, অনাহারে না খেয়ে মরবে সবাই। এর মধ্যে আলতাফ খান বললেন, হ্যাঁ, পুরো নারী জাতি ধ্বংসের মুখে যাবে। কোনো মেয়ে তো কোচিং স্কুলে যেতে পারছে না, বাড়ি বাবা মা নিষেধ করছে। এভাবে চলতে তো আর হবে না। ফারহানা খান বললেন, আমাদের যত দ্রুত সম্ভব কিছু করতে হবে, কিন্তু কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। আসিফ চৌধুরী বললেন, কিছু একটা করতে হবে, বুদ্ধি খাটাও সবাই। এইভাবে চললে নারী জাতি ধ্বংস হবে, সঙ্গে পুরো দেশটাই ধ্বংস হবে। জি স্যার, এই জন্যই আপনার সাহায্য আমার লাগবে। আচ্ছা, বিকেলে মিটিং হবে, সবাইকে নিয়ে চৌধুরী ভিলায় আসো, সেখানে কথা বলবো। ফারহানা খান আর আলতাফ খান উঠে গেলেন। আসিফ চৌধুরীকে বললেন, এখন তাহলে আমরা যাচ্ছি স্যার, বিকেলে দেখা হবে।
আসিফ চৌধুরী মাথা নাড়ালেন। ফারহানা খান আর আলতাফ খান বেরিয়ে গেলেন। তারা বাইরে আসতেই দেখা হলো নাফিজা চৌধুরীর সঙ্গে। তিনি ডাক দিলেন, এই যে বিয়ান, চলে যাচ্ছেন যে? সময় নেই বিয়ান, কাজে এসছিলাম, কাজ মিটে গেছে, চলে যাচ্ছি। মেয়েদের সঙ্গে দেখা করবেন না? আমার কাজ আগে, কাজ যখন করি তখন আমার মেয়েদের কেউ আমি মনে রাখি না। তো আসছি, ভালো থাকবেন। বলেই আর কোনো কথা না বাড়িয়ে সোজা চৌধুরী ভিলা থেকে বেরিয়ে গেলেন। এদিকে নাফিজা চৌধুরী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর তিনিও কিচেনে চলে গেলেন কাজকর্ম করতে।